হিসেবে ডোনেট করে দেয় পুরো ম্যাটেরিয়ালের মধ্যে। আসলে ফ্রি ইলেকট্রনটা কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডে। আলটিমেটলি কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন দিয়ে সে একটা পজিটিভ সরি এন্টিটি হিসেবে কাজ করতেছে। So, এইটা এই জন্য দেখো আহ, এটা অনেকটা ডোনার লেভেল হিসাবে কাজ করতেছে। বাট যখন তুমি একবার একটা ইলেকট্রন দিয়ে দিছো, পরবর্তী ডোনার লেভেল থেকে কিন্তু ইলেকট্রন যাওয়ার জন্য বেশি এনার্জি লাগবে। এই জন্য দেখো এনার্জি লেভেলটা একটু নিচে চলে আসছে, মানে এই এনার্জি ডিফারেন্সটা বেড়ে গেছে। এটা যদি সাপোজ 0.4 হয়, এটা হয়তো বা 0.8 বা 0.9 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। এখান থেকে যদি আরেকটা তুমি বের করতে চাও, সেটার লেভেল তাহলে আরো নিচে চলে আসবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন দেখো এখানে কিছু ফর্মুলা দেয়া আছে। আমরা জানি কন্ডাক্টিভিটি হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তার চার্জ এবং মোবিলিটির সাথে রিলেশন আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি ইলেকট্রনের ক্যারিয়ারের সংখ্যা বাড়ে অথবা তার মোবিলিটি বাড়ে, তাহলে আমরা জানি কন্ডাক্টিভিটি বেড়ে যায়। Okay, এটা আগের ফর্মুলা। এখন দেখো, যেহেতু আমরা বলতেছি মেটালের থেকে এখানে একটা ডিফারেন্স হচ্ছে, ক্যারিয়ার দুই রকম হতে পারে, ইলেকট্রনও হতে পারে, হোলও হতে পারে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, যখন শুধু ইলেকট্রন নিয়ে আমরা কনসার্ন ছিলাম। এখন যেহেতু হোল চলে আসছে, তো এখানে এই ফর্মুলাটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখতে পারি। এখানে দেখো কি হয়েছে, এটা হচ্ছে চার্জ, ইলেকট্রনের ক্যারিয়ার সংখ্যা এবং ইলেকট্রনের মোবিলিটি প্লাস হোলের ক্যারিয়ার সংখ্যা, হোলের মোবিলিটি। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু আমাদের দুই ধরনের এন্টিটি কাজ করতেছে। না স্যার। ওকে, সো এই ফর্মুলাটা মেইনলি অ্যাপ্রোপ্রিয়েট হবে যখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আমরা কাজ করতেছি। যখন এক্সট্রিনসিক বা এন টাইপ বা পি টাইপ করি, তখন দেখা যায় এন এর সংখ্যা পি এর থেকে খুব বেশি হয়ে যায়, অথবা পি এর সংখ্যা এন এর থেকে খুব বেশি হয়ে যায়। তখন আরেকটাকে আমরা নেগলেক্ট করলে হয়, নেগলেক্ট করতে পারি। তখন আমরা বলি যে মেজরিটি ক্যারিয়ার অথবা মাইনরিটি ক্যারিয়ার বা মাইনর ক্যারিয়ার। ওকে, সো এর আগে তোমরা একটা ফর্মুলা পড়ার কথা আগের কোর্সটাতে, যেটা হচ্ছে আমরা ইয়েস ক্যারিয়ার স্যার। কনসেন্ট্রেশন বের করার একটা ফর্মুলা ছিল। এটা আসলে ইম্পর্টেন্ট তেমন কিছু না, বাট এখানে একটু জিনিস মনে রাখতে হবে যে এম ই স্টার বা এম এইচ স্টার, এই মার্কটা যেটা ছিল সেটা কিন্তু ইফেক্টিভ মাস, ট্রু মাস কিন্তু না, এটা হচ্ছে ইফেক্টিভ মাস। এখানে একটা ডিফারেন্স আছে। ইফেক্টিভ মাসের ইনফ্লুয়েন্সটা কি সেটা আমরা যখন পোলারন্স করব তখন একটু আমরা ডিসকাস করব। তো এটা জাস্ট একটু মাথায় রাখো, এটা হচ্ছে ইফেক্টিভ মাস। ওকে, দেখো, সো আলটিমেটলি দেখা গেছে যদি ইলেকট্রনের সংখ্যা বা ফ্রি ইলেকট্রন বা মোবাইল ইলেকট্রন বা যেটাই বলি না কেন, অথবা ইলেকট্রন হোলের সংখ্যা যদি মোটামুটি কমও থাকে, তার মোবিলিটি খুব হাই যদি হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মোটামুটি রিজনেবল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পেতে পারি। ওকে, কিছু কিছু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বলতেছিলাম যে ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ থাকে, বাট কিছু কিছু সেমিকন্ডাক্টর দেখা যায় মেটালের মতো তারা বিহেভ করে, তাদের মধ্যে ব্যান্ডের মধ্যে ওভারল্যাপিং হয়ে যায়। যখনই ওভারল্যাপিং হয়ে যাবে, সেক্ষেত্রে কি কনসেন্ট্রেশন মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে? এটা যাওয়া উচিত। অবশ্যই বেড়ে যাওয়া উচিত। কারণ দেখো, ইলেকট্রন কিন্তু, বা আমরা যদি ইলেকট্রন নিয়ে যদি ডিসকাস করি, সাপোজ ইলেকট্রন কিন্তু আসলে সে চিন্তা করতেছে না যে আমি কোন ব্যান্ডে আছি, সে কিন্তু চিন্তা করবে যে আমি কোন এনার্জিতে আছি। সে যতটুকু সম্ভব সে চেষ্টা করবে লোয়ার এনার্জিতে থাকার জন্য। আচ্ছা, আমরা যদি একটু ছবি দিয়ে প্রকাশ করতে চাই, দেখো সাপোজ আমরা কি জানি যে এটা হচ্ছে উপরে থাকে কন্ডাকশন ব্যান্ড, নিচে থেকে ব্যালেন্স ব্যান্ড, রাইট? জি। এখানে হচ্ছে ধরো হোল, এখানে কিছু ইলেকট্রন, নর্মাল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ওকে, এখন যদি আমি বলি এই দুইটা ব্যান্ডের ওভারল্যাপিং হয়ে গেছে, তাহলে দেখো আমরা যদি নর্মালি চিন্তা করতাম, ধরো এখানে উপরে এই ডেনসিটি অফ স্টেট সম্পর্কে তো সবার আইডিয়া আছে, রাইট? জি স্যার। আমরা যদি একটু অন্য অ্যানালজি ইউজ করে বলতে চাই, ডেনসিটি অফ স্টেটটা হচ্ছে ধরো কিছু ফাঁকা চেয়ার যেখানে তুমি বসতে পারবা।
এখন তুমি এখানে বসবা নাকি বসবা না সেটা হচ্ছে পরের হিসাব। এমন কিছু ইলেকট্রন বসার জন্য যেসব সিট গুলা আছে সেই সব সিট গুলা হচ্ছে ডেনসিটি অফ স্টেট। যদি সেখানে ইলেকট্রন বসে তাহলে তো সেটা আমরা ইলেকট্রন বসে আছে বা ফ্রি ইলেকট্রন হিসেবে বলতে পারি, অথবা যদি ওখানে না বসে তখন আমরা সেটাকে হোল বলি, রাইট? এটুকু তো ক্লিয়ার? মোটামুটি। ওকে। সো দেখো, আমি যদি নর্মাল একটা মেটালের ক্ষেত্রে চিন্তা করি, এটা কন্ডাকশন, সরি মেটাল না, নর্মাল একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইনিশিয়াল অবস্থায় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, জিরো ক্যালভিনে যদি চিন্তা করি যে নিচে ভ্যালেন্স ব্যান্ডের সবগুলা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, উপরে যে ডেনসিটি অফ স্টেট ছিল এগুলা সবগুলাই ফাঁকা, কারণ এখানে জাম্প করে নাই। ওকে। এখন দেখো, যদি এরকম একটা কোনো সেমিকন্ডাক্টর তুমি পাও যেখানে এটা ওভারল্যাপিং হয়ে গেছে এটার মতো, এখন দেখো নিচের দিকে কি এনার্জি কমতে থাকে। তো এটা হচ্ছে এনার্জি, যত উপরে যাবা তত এনার্জি বাড়বে, রাইট? বাট আমরা স্যার যদি এরকম একটা ওভারল্যাপিং গ্রাফ, হলে এটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি কিভাবে? হ্যাঁ, সেমিকন্ডাক্টরের প্রপার্টি তো যে ব্যান্ড গ্যাপ থাকা লাগবে একটা। না না, কিছু কিছু ক্ষেত্রে তোমার কিছু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় মেটালের মতো তারা বিহেভ করে, অনেক সময় তাদের ওভারল্যাপিং হয়ে যেতে পারে, সেটার কথা বলতেছি। আমরা কিছুক্ষণ পরে হয়তো এক্সাম্পল আছে তোমাদের এখানে। এই কিছু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি যখন মানে ইন্ট্রিনসিক না, অবশ্যই ইন্ট্রিনসিক না, ওকে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো এই এনার্জি লেভেলের থেকে এই এনার্জি লেভেল কিন্তু কম এনার্জিতে আছে। তো জেনারেলি বা মেটালের ক্ষেত্রে যদি চিন্তা করো, মেটালে কিন্তু আসলে এই জিনিসটাই হচ্ছে যে যখন সে কম এনার্জি পাচ্ছে, তো এই কন্ডাকশন ব্যান্ডে সে ইলেকট্রন চলে যাচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডে ফাঁকা হয়ে যাচ্ছে। ওকে, এটা কি বুঝতে পারছো? কিছুটা স্যার বুঝতে পেরেছি। জি স্যার। মানে নর্মাল একটা মেটালের ক্ষেত্রেও যদি তুমি বলো কেন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ফ্রিলি মুভ করে, সেটাও তুমি এই এক্সাম্পল দিয়ে বলতে পারো। যেহেতু ওভারল্যাপিং হচ্ছে, ওভারল্যাপিং হয়ে গেলে কিন্তু কে ভ্যালেন্স ব্যান্ড কে কন্ডাকশন ব্যান্ড সেটা কিন্তু ইলেকট্রন জাজ করতে পারবে না। সে শুধু জাজ করবে কার এনার্জি কম, সে লোয়ার এনার্জি স্টেটে থাকতে চাবে। ওকে, আচ্ছা। সো আমরা দেখো, তুমি যদি ইনসুলেটর, জেনারেল সেমিকন্ডাক্টর এবং মেটালের ক্ষেত্রে চিন্তা করো, আসলে তাদের ডিফারেন্সটা হচ্ছে কনসেন্ট্রেশনে, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের মধ্যে, এবং ডিফারেন্সটা খুব বেশি। ওকে। আমি তোমাদের যে এই কথাটাই বলতেছিলাম, কিছু ট্রানজিশন মেটাল অক্সাইডের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনের ওভারল্যাপিং হয় অরবিটালে। যেখানে আমরা যখন বলতেছিলাম মেটালের আগের স্লাইডটা যদি একটু খেয়াল করো, মেটালের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ছিল হচ্ছে 10^22 এর কাছাকাছি, সেখানে তুমি 10^22 এর মতো পেয়ে যাবে এই সিরামিকের ক্ষেত্রে। ওকে, ট্রানজিশন মেটাল অক্সাইডের ক্ষেত্রে কিছু জায়গায় এটা এক্সেপশনাল কেস। আমরা জেনারেলি জানি সেমিকন্ডাক্টর একটা ব্যান্ড গ্যাপ থাকার কথা ইন মোস্ট কেস। ওকে, ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা যদি প্রেডিক্ট করতে চাই কোনো একটা সিরামিক বা কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে কি পরিমাণ ইলেকট্রন ডেনসিটি হবে বা নাম্বার অফ ইলেকট্রন প্রেডিক্ট করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ডেনসিটি অফ স্টেট, অথবা অ্যাভেলেবল কতগুলো সিট আছে যেখানে ইলেকট্রন বসতে পারবে, আর প্রবাবিলিটি অফ দেয়ার অকারেন্সি, ওইসব সিট গুলা আসলেই ফিল আপ করছে কত অংশ বা প্রবাবিলিটি কত, সেই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে টোটালি প্রেডিক্ট করা পসিবল। আচ্ছা, এই দুইটা ফর্মুলা কি কখনো তোমরা দেখছো? জি স্যার। ওকে, এই ফর্মুলাটা কি মনে আছে? কেউ বলতে মানে পারবা? ক্যারিয়ার ডেনসিটি এন আর পি হচ্ছে, এন হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার ডেনসিটি, পি হচ্ছে হোল ক্যারিয়ার ডেনসিটি, হ্যাঁ, ক্যাপিটাল এনসি হচ্ছে এফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, স্টেট। ক্যাপিটাল এনভি হচ্ছে এফেক্টিভ ডেনসিটি অফ স্টেট অফ ভ্যালেন্স ব্যান্ড, ইজি হচ্ছে ব্যান্ড গ্যাপ, ইএফ হচ্ছে ফার্মি লেভেল। আচ্ছা, এখন আমাকে একটু বলো কেউ, এনিওয়ান, যে এই দুইটা পার্ট থেকে আমরা এন টাইপ বা পি টাইপকে কি এক্সপ্লেন করতে পারি?
দেখো তুমি যদি এন টাইপের কথা চিন্তা করো, আমরা কি বলতেছিলাম, ফার্মি লেভেল উপরের দিকে চলে যায়, রাইট? ইয়েস স্যার। সো ফার্মি লেভেল যদি উপরের দিকে চলে যায়, এই দুইটা ডিফারেন্স কি কমে যাবে না? ইজি হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে ফার্মি লেভেলের এনার্জি। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কমবে, রাইট? জি স্যার। তো ডিফারেন্স যদি কমতে থাকে, ই টু দি পাওয়ার মাইনাস, যদি কোনো কিছুর ভ্যালু কমাইতে থাকো, তাহলে টোটাল জিনিসের ভ্যালু কি বাড়তে থাকে না? ইয়েস স্যার। তো আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি যে ফার্মি লেভেল যখন উপরের দিকে যাচ্ছে, এন এর ভ্যালু বাড়তেছে। ঠিক অপোজিটটা চিন্তা করো, যখন পি টাইপ, তখন আমরা বললাম ফার্মি লেভেল নিচের দিকে চলে আসে। নিচের দিকে চলে আসা মানে ইএফ এর ভ্যালুটা কমতেছে। ইএফ এর ভ্যালু যখন কমবে, তখন আলটিমেটলি কি পি এর ভ্যালু বেড়ে যাবে। ইয়েস স্যার। তো এটা আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে পারবো। ওকে, এখন ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেট যখন বের করবা, তখন এই ফর্মুলাটা ইউজ করতে পারো তোমরা। এটা হচ্ছে তোমাদের আগের কোর্সেই থাকার কথা, তো এটা নিয়ে জি আমরা স্যার। ডিটেলসে যাব না। এখন দেখো, জেনারেলি ফার্মি লেভেল কোন একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কত, সেটা বের করা কিন্তু একটু টাফ। সো আমরা চাই যে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করার সময় যে ফার্মি লেভেলের এই টার্মটাকে কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা। সেই জন্য যেটা করা হয়, যে দুইটাকে যদি আমরা প্রোডাক্ট নিয়ে নেই, তাহলে কিন্তু ফার্মি লেভেলটা নাই হয়ে যায়, কারণ ই টু দি পাওয়ারের উপরে যারা আছে সবাই প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেলে ফার্মি লেভেলের এই পার্টটুকু বাদ হয়ে যাচ্ছে। এখন দেখো আলটিমেটলি তাহলে দুইটার কনসেন্ট্রেশনের প্রোডাক্ট আমরা শুধুমাত্র দুইটার ডেনসিটি অফ স্টেট এবং ইজি এই ভ্যালু এবং টেম্পারেচার, এই তিনটা ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন পেয়ে গেলাম, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ফার্মি লেভেল এনার্জি। এখন দেখো, তোমরা আমরা এরকম ইকুয়েশন যদি চিন্তা করি, যে ট্রানজিশন যখন হচ্ছে, যে নাল অবস্থায় ছিল, কনসেন্ট্রেশন নাল ছিল, সেখান থেকে ইলেকট্রনের একটা কনসেন্ট্রেশন আসছে, হোলের একটা কনসেন্ট্রেশন আসছে, যদি আমরা ডিফেক্ট রিঅ্যাকশনে কনভার্ট করতে চাই, তাহলে এটা বলতে পারি, রাইট? আমরা এই ট্রানজিশনটাকে যদি ডিফেক্ট রিঅ্যাকশনের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এটা বলা যায়। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন ধরো এই রিঅ্যাকশনটাকে মাস মাস অ্যাকশন কনস্ট্যান্ট একটা ফর্মুলা ছিল না, মেকানিজম জি মনে স্যার। আছে? সেটা কি জি ছিল? স্যার, কেমিস্ট্রিতেই ছিল যে হ্যাঁ, রিঅ্যাক্টেন্টের কে রিঅ্যাক্টেন্টের ইকুয়ালস টু, কনসেন্ট্রেশন হ্যাঁ, রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, আর নিচের দিকে হচ্ছে স্যার উপরে থাকছে প্রোডাক্টের উপরে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশন, নিচের দিকে নিচে ছিল হচ্ছে রিঅ্যাক্টেন্টের রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন হয় অ্যাক্টিভিটি বলাটাই ভালো। হ্যাঁ, এখন দেখো, তুমি যদি এই ইকুয়েশনটাকে ওইভাবে প্রকাশ করতে চাও, তাহলে কি লেখা যায়? কে ইকুয়ালস টু ই, এটার কনসেন্ট্রেশন বললাম, সাপোজ এইচ এর কনসেন্ট্রেশন, এবং লেফট সাইডে কিন্তু টোটালটা কনস্ট্যান্ট, তো লেফট সাইডে কনস্ট্যান্ট কিন্তু কিছু আসে না, বাট 1 আসে, রাইট? জি স্যার। ওকে, সো আমি এইটাকে কিন্তু এই যেখানে প্রকাশ করছি, তো কে ইকুয়ালস টু এটা। আবার দেখো, আমি যদি টোটালটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করি, আলটিমেটলি এই দুইটা জিনিস তো কনস্ট্যান্ট কোন একটা অবস্থায়, সিচুয়েশনে, তাহলে এটা ইকুয়ালস টু এটার প্রপোর্শনালিটি বলা যায় ইজি এবং টি এর সাথে। এন থাকবে এনসি। এনসি, সো এটা ইকুয়ালস টু তো হচ্ছে ই এর অ্যাক্টিভিটি, জি বা স্যার। আমি যদি কনসেন্ট্রেশন চিন্তা করি। ওকে, সিমিলারলি পি এর ক্ষেত্রেও সেম ভাবে বলা যায়, পি ডিভাইড বাই এনভি। জি। এনভি ইকুয়ালস টু হচ্ছে এইচ এর অ্যাক্টিভিটি। সো আমি যদি
এখন এই ইকুয়েশনটাকে বললাম যে এইটুকু লেখা যায়, রাইট? এইটুকু ইকুয়ালস টু আসলে কি, এটা ইনটু এটা, এটা হচ্ছে পরের টার্মটা। এখন যদি, হ্যাঁ বলো। ওকে স্যার, বুঝলাম। এখন যদি তুমি এই জিনিসটাকে এই ইকুয়েশন থেকে লিখতে চাও, তাহলে এটাকে তুমি এই পাশে নিয়ে আসছো, এটাকে ওই পাশে নিয়ে আসছো, তাহলে বাকি থাকলো কি এইটুকু। হ্যাঁ। তো সেটা ইকুয়াল, তাহলে টোটালটা ইকুয়ালস টু এটা লিখতে পারো না? হ্যাঁ। আবার এটা ইকুয়ালস টু কে ছিল, রাইট? হুম। আমি ইয়েস এই স্যার। ইকুয়েশনটাকে লিখতে পারি। জি স্যার, আরহেনিয়াস ফর্মের রিঅ্যাকশন কনস্ট্যান্ট আর মাস হ্যাঁ। ব্যালেন্স মিলিয়ে তো লেখা এখান থেকে যায়। আসলে আমরা কি বুঝতেছি, যে আসলে যে ইলেকট্রনের যে ডেন্সিটি বা ইলেকট্রনের কনসেন্ট্রেশন কেমন হবে সেটা ডিপেন্ড করবে ইজি এবং টি এর উপর, বলা যায়। ইয়েস স্যার। ওকে। তো সেটাকে আবার দেখো এইভাবে প্রকাশ করা হয়েছে, যদি দুইটা টার্মকে আমরা ইন্ট্রিনসিক চিন্তা করি, দুইটা কনসেন্ট্রেশন সমান, সেক্ষেত্রে একটা নিচে টু চলে আসে, এই কোয়েশনটা চলে আসলো যেটা তোমাদের আগে ছিল। সো এই কোয়েশনটাকে আমরা আবার যদি কন্ডাক্টিভিটিতে কনভার্ট করি, তাহলে জাস্ট এই ভ্যালু গুলো যদি ইনপুট করো কন্ডাক্টিভিটির ইকুয়েশনে, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবে। মানে আমরা এটা কেন দেখতেছি এখন দেখো, এটা আসলে দেখার একটা কারণ হচ্ছে, আমরা এই গ্রাফটা একটু বোঝা দরকার। কোন একটা ফিক্সড টেম্পারেচারে জেনারেলি আমরা, এটা তো সবাই জানি, যে যার ব্যান্ড গ্যাপ কম, তার একটা নির্দিষ্ট টেম্পারেচারে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি হয়, রাইট? ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ব্যান্ড গ্যাপ যার কম। ইয়েস স্যার। ওকে। একটা ফিক্সড টেম্পারেচার ধরো আমি 300 কেলভিন ধরে নিলাম, 300 কেলভিন। এখানে এনার্জি গ্যাপ ছিল হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, এখানে 1 ইলেকট্রন ভোল্ট। সো জেনারেলি কি হওয়া উচিত, লেফট সাইডেরটায় ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি হওয়ার কথা। এটা দেখেও জি। বোঝা যায় যে বেশি সংখ্যক জাম্প করবে। এটাই আমরা যদি ম্যাথমেটিক্যালি বের করতে চাই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি হলে তাহলে কন্ডাক্টিভিটি বেশি হবে, তো এই ফর্মুলাটা তখন আমরা ইউজ করতে পারবো। এটা গ্রাফিক্যালি যদি আমরা প্রেজেন্ট করি, তাহলে গ্রাফটা হবে এরকম। এখন একটা টেম্পারেচারের সাথে যদি কন্ডাক্টিভিটি কার্ভ আঁকতে চাই, যার লো ইজি বা লো ব্যান্ড গ্যাপ, তারা আসলে কম টেম্পারেচারে খুব ভালো কন্ডাক্টিভিটি শো করতে পারবে কম্পেয়ার টু হাই ব্যান্ড গ্যাপ। ওকে। ইয়েস স্যার। এবং এই ইয়েস রিলেশনটা স্যার। হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন দেখো আমরা যদি মোবিলিটির কথা চিন্তা করি, এই ফর্মুলাটা আমরা আয়নিক মোবিলিটিতেও দেখছি। মোবিলিটি হচ্ছে ড্রিফট ভেলোসিটি ডিভাইড বাই হচ্ছে আমাদের লোকাল ইলেকট্রিক ফিল্ড। এখন মোবিলিটি আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে বা এফেক্টেড হয় দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং, আর একটা হচ্ছে প্রেজেন্স অফ ইম্পিউরিটি। দেখো আমরা মোবিলিটি বলতেছিলাম, এই একটা ইলেকট্রন এদিকে মুভ করতেছে, মুভ করার সময় কোন একটা কিছুর সাথে ধাক্কা খাইলো, ধাক্কা খেয়ে আবার অন্যদিকে গেল, আবার ধাক্কা খেয়ে অন্যদিকে গেল। সো এইটাকে বলতেছিলাম যে ড্রিফট ভেলোসিটি, কত বেশি ড্রিফট ভেলোসিটি অ্যাকোয়ার করতে পারে, এবং যত বেশি ড্রিফট ভেলোসিটি পায়, তো আমরা জানি মোবিলিটি বেড়ে যায়। এখন ধরো এই যে দুইটা জিনিস দ্বারা এফেক্টেড হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে আমাদের একটু জানা দরকার। ল্যাটিস স্ক্যাটারিংটা হচ্ছে থার্মাল ভাইব্রেশনের কারণে। থার্মাল ভাইব্রেশন যখন বাড়বে বা টেম্পারেচার যখন বাড়াবো, তখন একটা ল্যাটিসের মধ্যে কি চেঞ্জ আসে, তার যে অ্যাটমিক ভাইব্রেশন সেটা বেড়ে যায়, রাইট? ইয়েস কোন স্যার। একটা জিনিসের ইয়েস অ্যাটমিক স্যার। ভাইব্রেশন যদি বেড়ে যায়, এখন একটা ইলেকট্রন যখন মুভ করবে তার মধ্যে দিয়ে, তার সাথে কি কলিশন বাড়বে না কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে। ধরো চিন্তা করো, আহ এখানে স্টেবল ফিক্সড কিছু অ্যাটম ছিল, সেখান থেকে ইলেকট্রন যাচ্ছে, এখানে যত ইজিলি ইলেকট্রন পাস করতে পারবে। এখন এই অ্যাটমের আশেপাশে ভাইব্রেশন ছিল বাট খুব কম, আমি খুব কম টেম্পারেচার চিন্তা করতেছি। এখন যদি ভাইব্রেশনটা বেড়ে যায়, তার মানে এই অ্যাটমটা যে কোনো পজিশনে থাকতে পারে, এখানে যে কোনো পজিশনে থাকতে পারে, এখানে যে কোনো পজিশনে থাকতে পারে। সো এই ইলেকট্রনটা যাওয়ার, ইজিলি পাস করার প্রবাবিলিটি কমে যাচ্ছে, তো জি কলিশন স্যার। হওয়ার প্রবাবিলিটি বাড়তেছে। জি তো স্যার। কলিশনের অ্যামাউন্ট যত বাড়বে, তার কি ড্রিফট ভেলোসিটি কমে যাওয়ার চান্স বেশি, জি। আলটিমেটলি তার মোবিলিটি কমে যাবে। ওকে। ইয়েস স্যার। ওকে। এখন ধরো ইম্পিউরিটি কিভাবে এফেক্ট করে। কোন একটা ল্যাটিসের মধ্যে ধরো এখানে একটা ইম্পিউরিটি আছে, ইম্পিউরিটির সংখ্যা যত বাড়বে বা ইম্পিউরিটির সাইজ যত বাড়বে, তত কি কলিশন হওয়ার তার সাথে চান্স বাড়বে না? জি কারণ স্যার। একটা ইম্পিউরিটি যখন বসবে, তখন কিন্তু অন্যান্য যে ল্যাটিস পয়েন্ট গুলো আছে, এটা কিন্তু ডিস্টর্টেড করে দেয়। ওকে।
তো জি তুমি স্যার। একটা নর্মাল গ্যাপ দিয়ে যাচ্ছিলা, হঠাৎ করে দেখলা ওইটার সামনে একটা কোনো কিছু বসে আছে, অথবা এটা পাশে বসে থাকার কারণে এটার সামনে ল্যাটিসের কোনো একটা পয়েন্ট চলে আসছে, তো তার সাথে তুমি একটা কলিশন হওয়ার চান্স বেড়ে যাবে। সো ইম্পিউরিটির সাথে সাথে ল্যাটিস ডিস্টরশনের কারণে তার কলিশন হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায় বা মোবিলিটি কমে যায়। আমরা এই দুইটা জিনিসকে আলাদা দুইটা ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি, কিছু হোলের মোবিলিটি, যেটা এই ফর্মুলা দ্বারা প্রকাশ করা যায়। এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম হচ্ছে দুইটা কলিশনের মধ্যে যে টাইম। তো দুইটা কলিশনের মধ্যে টাইম যত বাড়বে মোবিলিটি তত বেশি হবে। কলিশনের মধ্যে টাইম বাড়া মানে আলটিমেটলি টোটাল কলিশন এর সংখ্যা কমে যাওয়া, রাইট? Yes, রিল্যাক্সেশনটা sir. স্যার। ক্লিয়ার নাকি? ওকে। এখন ধরো ওভারঅল মোবিলিটি যদি আমরা বের করতে চাই, কোন একটা ক্যারিয়ারকে আমি আই ধরলাম, যেটা ই হইতে পারে, এইচ হইতে পারে, যে কেউ হইতে পারে। টোটাল মোবিলিটি বের করার একটা ফর্মুলা হচ্ছে এটা। এখন কেউ কি একটু আইডিয়া করতে পারো এই ফর্মুলাটা এমন কেন হলো, ডিরেক্টলি আমি কেন প্লাস করলাম না দুইটা মোবিলিটি? মানে আমি মিউ আই ইকুয়ালস টু মিউ আই টাউ, টাউ হচ্ছে থার্মাল ল্যাটিসের জন্য এটা, প্লাস মিউ আই ফর ইম্পিউরিটি আই। এইভাবে কেন হলো না ফর্মুলাটা? মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স আসলে কি বলতে পারবা? কেননা অ্যাকচুয়ালি ধরুন ল্যাটিসে দুই ধরনের পয়েন্ট আছে। হ্যাঁ, তো যখন এই দুই ধরনের পয়েন্টের মধ্যে দিয়ে কলিশন হবে, তখন নেট কলিশন টাইম তো হচ্ছে দুই ধরনের আলাদা আলাদা কলিশন, সেটা এভারেজ কতবার কলিশন হচ্ছে তার যোগফল না, কেন সেই হ্যাঁ, যোগফলটা হয়ে যাবে তো অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি। ফলে অবশ্যই। অ্যাকচুয়ালি দুটো তো আমি কলিশন যদি পাশাপাশি ডিরেক্টলি থাকবে এটা না, করতাম, সংখ্যাটা এটা কমে কিন্তু যাচ্ছে। মোবিলিটি বেড়ে যেত, রাইট? জি স্যার। এটা করলে কিন্তু মোবিলিটি বেড়ে যেত। এটা অনেকটা তুমি যদি সার্কিটের সাথে চিন্তা করো, এটা কিন্তু তুমি যদি সিরিজে চিন্তা করো, একটা কলিশন হওয়ার পরে আরেকটা কলিশন হচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। দুইটা প্যারালালি হতে পারে, মানে যে কোনোটার মধ্যেই হয়ে যেতে পারে। তো এইটা কিন্তু আমরা যে প্যারালাল কোন একটা সিরিজে যখন রেজিস্ট্যান্স বের করতাম টোটাল জিনিসের, এই ফর্মুলাটা কিন্তু অনেকটা এরকম, মনে পড়ে? জি স্যার। ওকে। স্যার, তো অন্যভাবে বলতে পারা যায় যে মনে মনে করি এন সংখ্যক টোটাল কলিশন হলো, এন হুম, ওয়ান সংখ্যক হলো আম, হলো এক নাম্বার রিয়েজেন্ট বা এন্টিটির সাথে, আর এন টু সংখ্যক হলো দুই নাম্বার রিয়েজেন্টের ব্যাপারের সাথে। সাথে। তারপর তারপর সেটা হলো টি টাইমে। তাহলে অ্যাকচুয়ালি কলিশন টাইম হচ্ছে টি ডিভাইডেড বাই এন। হুম, তাহলে টি ডিভাইডেড বাই এন হচ্ছে টি ডিভাইডেড বাই N1 In this প্লাস way, N2। ফলে অ্যাকচুয়ালি মিউ তো অ্যাকচুয়ালি টি এর প্রপোর্শনাল, তাই হুম, না? হুম, তাহলে আমি বলতে পারি যে ওয়ান বাই মিউ হচ্ছে N/T। N/T এনবাইটি। হচ্ছে N1/T প্লাস N2/T। হুম, হুম। ফলে N2/T কে আমি লিখতে পারি 1/μ2, N1/T কে লিখতে পারি 1/μ1। তাহলে 1/μ ইজ ইকুয়াল টু 1/μ1 প্লাস 1/μ2। বাকিরা কি বুঝতে পারছো আসলে আমরা কেন এইভাবে লিখতেছিলাম? জি স্যার, আই থিঙ্ক। ওকে। এখন ধর আমরা যদি এই মোবিলিটির ফর্মুলাটা নরমালি, যে আমাদের নরমাল যে ইকুয়েশনটা ছিল কন্ডাক্টিভিটি, এখানে বসাই দিলে কিন্তু এরকম একটা ইকুয়েশন চলে আসবে, রাইট? অথবা আমরা যদি এটা না বসে এখান থেকে বসাই, এই ভ্যালুটা যদি বসাই দেই, তাহলে কিন্তু ফর্মুলাটা চলে আসে, কারণ আমরা দুইটা পার্ট নিয়ে কনসার্ন এখন। এখন দেখো, টেম্পারেচার ডিপেন্ডেন্সি যদি আমরা দেখা যায় যে এটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্সি দেখা গেছে যে যদি টেম্পারেচার বাড়ে, সেক্ষেত্রে ল্যাটিস ডিস্টরশনের কারণে, যেটা সরি, ল্যাটিস ভাইব্রেশনের কারণে বা থার্মাল যেটা আমরা বলতেছিলাম, এই ফ্যাক্টরটার কারণে মোবিলিটি কমে যায় টেম্পারেচার বাড়ার সাথে সাথে। বাট এটা ইনভার্স জিনিসটা দেখা যায় হচ্ছে ইম্পিউরিটির ক্ষেত্রে। ইম্পিউরিটির ক্ষেত্রে এর রিভার্স একটা ফেনোমেনা দেখা যায়, যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইম্পিউরিটির কারণে যে মোবিলিটির এফেক্ট হচ্ছিল, সেই ইফেক্টটা কমতে থাকে বা মোবিলিটি বেড়ে যায়। তো আমরা টোটালটা আসলে এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে পোলার রোলস।
পোলারন্সের নাম শুনছো কেউ, বা কারো কোনো আইডিয়া আছে পোলারন্স জি স্যার, সম্পর্কে? কিছুটা কিছুটা আইডিয়া আছে। এটা হ্যাঁ, এটা একটু মোটামুটি আমরা যেমন ফোনন ফোটনের মতো, তেমনি আমরা আমরা এখানে পোলারাইজেশনের যে অসিলেশন সেটাকে আমরা কোয়ান্টাইজ করে ফেলে এটাকে পোলারন বলি। ওকে, আচ্ছা। ম্যাগনেটিক পোলারন্স কেউ শুনছো, বা ইলেকট্রিক পোলারন্স? বা জি এটা স্যার। আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। আসলে দেখো জিনিসটা কি, আহ, যখন আমরা ইলেকট্রন মুভ করতেছে, যদি কোনো আয়নিক ক্রিস্টালের কথা চিন্তা করি, তাহলে একটা ইলেকট্রন যখন যাবে, আয়নিক ক্রিস্টালে কি আছে? ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। ওকে, জি তো স্যার। ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, ক্যাটায়ন পজিটিভলি চার্জড। তো যখন পাশাপাশি তারা যাবে, একটা একটাকে অ্যাট্রাক্ট করবে, রাইট? জি স্যার। এখন আবার অ্যানায়নের কথা চিন্তা করো, অ্যানায়ন কিন্তু নেগেটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। তো জেনারেলি তারা রিপালস করবে একজন আরেকজনকে। অনেক সময় দেখা যায় যখন আয়নিক ক্রিস্টালের মধ্য দিয়ে ইলেকট্রন মুভ করা শুরু করে, তখন ইলেকট্রন মুভমেন্টের সময় ক্যাটায়নকে সে অ্যাট্রাক্ট করে একটু ডিস্টর্টেড করে ফেলে, তার পজিশন থেকে একটু সরে আসে। আবার অ্যানায়নকে সে রিপল করে তার পজিশন থেকে একটু দূরে সরাই নেয়। এবং এইটার কারণে একটা ল্যাটিস ডিস্টরশন অথবা ফোনন তৈরি হয়, আমরা যেটাকে বলি। ওকে, এই যে পোলারাইজেশন হচ্ছে, এই পোলারাইজেশন প্লাস এই ইলেকট্রন ক্যারিয়ার, বা আমরা যদি আমরা বলি যেখানে ইলেকট্রনিক ক্যারিয়ার বা ক্যারিয়ার, এইটা মিলে আমরা বলি পোলারন্স। এই টোটাল টুকুকে পোলারন্স। এখন যেটা হয়, এই পোলারন্স আসলে ইফেক্টটা কি হয়? তুমি নর্মালি চিন্তা করো, একটা ইলেকট্রন অন্য কারোর সাথে অ্যাট্রাকশন বা রিপালশন ছাড়া একটা ল্যাটিসের মধ্য দিয়ে পাস করতেছে। আর আরেকটা কেস চিন্তা করো যে সে কিছু দূর যাওয়ার পর পরই কোনো একটাকে অ্যাট্রাক্ট করতেছে, কোনোটাকে রিপালস করতেছে। কোন প্রসেসে আসলে ইলেকট্রনের মুভমেন্ট ইজিয়ার হবে? জেনারেলি কি মনে হয়? কেউ যদি তাকে বাধা না দিত তাহলে সে তাড়াতাড়ি যেতে পারতো। এক্স্যাক্টলি। সো এখানে কিন্তু আসলে একটা ইলেকট্রনের ব্যারিয়ার তৈরি হচ্ছে, রাইট? সে জি এটাকে স্যার। দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে তার মুভমেন্টটা কমে যাচ্ছে, আবার এটা দ্বারা রিপালশন দ্বারাও তার মুভমেন্ট কমে যাচ্ছে। তো এই টোটাল জোনটা এখানে রয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, এই ইলেকট্রন যখন এখানে যাবে, তখন কি হবে? আবার এটা দ্বারা অ্যাট্রাক্টেড হবে, আবার এটাকে রিপালস করবে। তো আমি বলতে পারি এখানে আবার নতুন করে একটা ডিস্টরশন জোন তৈরি হবে। ইয়েস জি স্যার। স্যার। তখন এই ডিস্টরশন জোনটা কিন্তু নাই হয়ে যাবে। এই জন্য বলা হয় পোলারসটা কিন্তু এই ক্যাটায়ন, অ্যানায়ন এবং ইলেকট্রনের যে জোন টোটালটা না, এটা হচ্ছে ইলেকট্রন এবং তার আশেপাশে ল্যাটিস ডিস্টরশন, বা যেটাকে আমরা বলি ফোনন, এইটার কম্বিনেশন হচ্ছে পোলারস। এই ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু এই পোলারনের অংশ না। অংশটা হচ্ছে এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে ডিস্টরশন হচ্ছে, এই ডিস্টরশনটা মুভ করবে। ক্লিয়ার? জি এই কনসেপ্ট একটু ক্লিয়ার রাখো, যে আমাদের কিন্তু বলতেছি যে পোলারসটা হচ্ছে যে ক্যারিয়ার এবং তার আশেপাশে যে ল্যাটিস ডিস্টরশন বা যে ফোনন তৈরি করতেছে, এই দুইটা যখন একসাথে মুভ করে, বা এই কম্বিনেশনটাকে আমরা বলি, বা অ্যাসোসিয়েশনটাকে আমরা বলি পোলারস। এখানে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন নিজেরা মুভ করতেছে না, বা তারা এখানে কনসার্ন না। ইলেকট্রনটা মুভ করবে যখন তার আশেপাশে এই ল্যাটিস ডিস্টরশন বা পোলারাইজেশনটা মুভ করবে, সে ওখানে যে আবার নতুন করে পোলারাইজেশন তৈরি করবে। এই জিনিসটাকে আমরা বলতেছি পোলারন্স। তার মানে স্যার অনেকটা অনেকটা দড়িতে ঢেউ খেলে যাওয়ার মতো। এখানে দড়িটা হ্যাঁ, দড়িটা যায় না, দড়িটা কিন্তু মুভ দড়ির করতেছে মধ্যে না, যে বাট ওয়েভটা মুভ ভাইব্রেশনটা, করতেছে। ওয়েভ সেটা হ্যাঁ, যাচ্ছে। ওকে স্যার। এটাই। সো দেখো, এই পোলারের কনসেপ্টটা ক্লিয়ার এটা? জি স্যার। তো আমরা বলতে পারি যখন ল্যাটিসের মাধ্যমে যখন একটা মুভ করে, সো এই পোলারাইজেশন ট্র্যাপ হয় অথবা স্লো ডাউন করে দেয়, আমরা এটা বলতে পারি। ওকে, এখন পোলারেন্সটা আসলে দুই রকম হয়। এই পোলারাইজেশনের যে জোনটা তৈরি হচ্ছে, এই জোনটার সাইজ কতটুকু, এটা রেডিয়াস ডিভাইড বাই তার ল্যাটিস প্যারামিটার, এই দুইটা রেশিওর উপরে আমরা ডিপেন্ড করে বলতে পারি এটা কি লার্জ পোলারন অথবা স্মল পোলারন। যখন লার্জ পোলারন্স হয়, মানে এই টোটালটার জোনটা যখন অনেক বড় হয় কম্পেয়ার টু ল্যাটিস প্যারামিটার অথবা ল্যাটিস প্যারামিটারের রেঞ্জে। একটা ল্যাটিস প্যারামিটারের মধ্যে কিন্তু একটা যদি কিউব চিন্তা করো, এর মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাটম চলে আসতে পারে, রাইট? আমরা ল্যাটিস প্যারামিটার কাকে জি বলি? স্যার। যে ইউনিটটা রিপিট হয়, রিপিটিং ইউনিট। সো এইরকম রেঞ্জের যদি একটা কোনো কিছু চলে যায় পোলারেন্সের এটা সাইজটা, সেটাকে আমরা বলবো লার্জ পোলারেন্স। বাট এখানে আবার অ্যাসোসিয়েশনটা হচ্ছে উইক, বা আমরা যদি অন্যভাবে বলি,
যে এই যে ইলেকট্রনের সাথে যে ডিস্টরশন হচ্ছিল, ডিস্টরশন অনেক জায়গা জুড়ে হবে, বাট তার অ্যামাউন্টটা কম হবে। So, এই ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনটা যখন মুভ করে কম্পারেটিভলি সেটার বাধাটা কম পায়, জাস্ট ইফেক্টিভ মাসটা বেড়ে যায়। আমরা এর আগে কিন্তু বলতেছিলাম যে যখন আমরা কন্ডাক্টিভিটি বলি তখন ইফেক্টিভ মাস নিয়ে কনসার্ন থাকি। এটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি দৌড়াচ্ছ, ধরো তোমার পিছনে তুমি একটা আহ ধরো অ্যাথলিটরা যেভাবে ট্রেন করে নিজেদেরকে, আইদার ছোট একটা প্যারাশুট টাইপ অথবা গাড়ির টায়ার দড়িতে বেঁধে পিছনে তারপর দৌড়ায়। এতে কি হচ্ছে, তোমার কি ভেলোসিটি কমে যাবে, রাইট? জি স্যার। অথবা তুমি বলতে পারো তোমার নিজের ইফেক্টিভ মাস বেড়ে যাচ্ছে, এই জন্য বেশি ফোর্স লাগছে সামনে আগানোর জন্য। এই জিনিসটা হয়ে যাবে এইখানে ইলেকট্রন মুভ হওয়ার ক্ষেত্রে। বাট ইলেকট্রনটা শুধু মুভ করবে অ্যাজ এ ফ্রি ইলেকট্রন, বাট কম্পেয়ার টু ফ্রি ইলেকট্রন তার হায়ার ইফেক্টিভ মাস নিয়ে মুভ করবে, তো মোবিলিটি কিছুটা কমে যাবে। যখন এই সাইজটা স্মল হবে তখন দেখা যায় যে ল্যাটিস হোপিংটাই মুভ করে, বা এটাকে আমরা আসলে মেকানিজমটা একটু ডিফিকাল্ট, এটা নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে। জেনারেলি বলা হয় এখানে ইলেকট্রন হোপিং হয়, আর পরেরটাতে পোলারন্স হোপিং হয়। তোমরা যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করো এটা পাবা। এখানে স্মল পোলারেন্সের ক্ষেত্রে তখন আর ইলেকট্রন হোপিং বলে না, এটাকে পোলারন্স হোপিং বলে, মানে একটা পোলারন আরেকটা পোলারনের যে মুভ করতেছে। এখানে কম্পারেটিভলি আর্নিয়াস যে ইকুয়েশনটা আছে বা এইটা ফলো করে, মানে এখানে তোমার যে ল্যাটিসের ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা অনেক বেশি হয়ে যায়। তো এই ব্যারিয়ারটা মুভ করার জন্য আবার একটা অ্যাক্টিভেশন এনার্জি টাইপ চলে আসে। ক্লিয়ার? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? জি স্যার স্যার। এখানে আপনি বললেন যে পোলারনটা মুভ করে, তাহলে স্যার এই পোলারনটা মুভ করা আবার ইলেকট্রন মুভ করে, দুটোর মধ্যে স্যার তাহলে পার্থক্যটা রইলো কোথায়? হ্যাঁ, ইলেকট্রন যেখানে যাবে সেখানে তো ডিস্টরশন করে করে যাবে, আর যেখান থেকে চলে সেখানে তো ডিস্টরশন অটোমেটিক্যালি চলে যাবে। তা ঠিক আছে। দেখো, মানে জিনিসটা হচ্ছে মেকানিজমটাকে বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে, তার মধ্যে এখন পর্যন্ত একসেপ্টেড হচ্ছে এই দুইটা। ইলেকট্রন হোপিং হচ্ছে তুমি এভাবে চিন্তা করো যে একটা ব্যারিয়ার ছিল, ব্যারিয়ার মধ্যে ইলেকট্রনটা মুভ করতেছে। এখন চিন্তা করো এই ব্যারিয়ারটা কিন্তু খুব বেশি না, অনেক জায়গা জুড়ে হওয়াতে ইফেক্টিভ অ্যাসোসিয়েশন কিন্তু কম। ওকে, তো হুম। তোমার ডিস্টরশনের অ্যামাউন্ট যখন কম হচ্ছে কম্পারেটিভলি, তুমি যখন পাশেরটা ডিস্টরশন হবে দেখা যায় ডিস্টরশনের মধ্যে একটা ভ্যারিয়েশন চলে আসতে পারে, যেহেতু রেঞ্জ অনেক বড়, মানে অ্যামাউন্ট অফ ডিস্টরশনের মধ্যে একটা ভ্যারিয়েশন চলে আসতে পারে। তো আমরা বলতে পারি যে ইলেকট্রন এখান থেকে বাধা পেয়ে হোপ করে এখানে চলে গেল, এখানে যে আবার একটা ডিস্টরশন করবে, এটার অ্যামাউন্ট আসলে ভ্যারি করতে পারে। আর তুমি যখন পোলারন্স হোপিং বলতেছো তখন কিন্তু যে একটা ডিস্টর্টেড জোন নিয়ে সে মুভ করতেছিল ঠিক সমান সংখ্যক একটা জোনই মুভ করতেছে এরকম মনে হবে তোমার কাছে দেখে। জোনটা মুভ করছে, এটা স্যার বোঝাটা একটু কঠিন। এখানে কি স্যার হ্যাঁ, আশেপাশে যে এটা ল্যাটিস একটু, গুলো ছিল সেই ল্যাটিস গুলো থেকে কেউ মাঝে মাঝে দু একটা অ্যাটম টেনে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কিরকম নাকি? না না, অ্যাটম নিয়ে যাচ্ছে না, বাট ডিস্টরশনের অ্যামাউন্টটা এত বেশি যে তোমার দেখে মনে হবে যে এই ডিস্টরশনটাই হয়তো সামনে মুভ করে গেছে, আসলে ডিস্টরশনটা মুভ হয় নাই, ইলেকট্রনটাই গেছে, বাট সাথে সাথে সে একটা লার্জ অ্যামাউন্টের ডিস্টরশন ক্রিয়েট করে ফেলছে। এই জন্য এটাকে বলা হয় পোলারন্স হোপিং। মনে হবে তোমার কাছে ব্যাপারটা দেখে যে পোলারন্স ব্যাপারটা হোপিং। অনেকটা একটা হাই স্পিড কোন স্পিড বোট পানিতে চলে যাওয়ার মতো, যে যে হ্যাঁ, চলে যায় সে তার পেছনের দিকে দিকে আরো অনেকটা বেশি ডিস্টারবেন্স তুমি এটাকে তুমি রেখে যায়, একটু ফলে অন্যভাবে চিন্তা করো যে মোবিলিটি দিয়ে যদি চিন্তা করো, এটা জাস্ট টেম্পারেচারের সাথে এটা ইফেক্ট হচ্ছিল, যে তোমার সরি মানে মোবিলিটিটা কিছুটা বাধা পাচ্ছিল কারণ এখানে একটা ব্যারিয়ার ছিল, ইলেকট্রনটা মুভ করতে বাধা পাচ্ছিল। বাট এখানে দেখো মোবিলিটি কিন্তু একটা নির্দিষ্ট অ্যাক্টিভেশন এনার্জির উপর এখন ডিপেন্ডেন্ট করছে, আরএনএস প্রিন্সিপাল ফলো করে ফেলতেছে। আরএনএস প্রিন্সিপাল কখন ফলো করে, যখন কোনো একটা এরকম হিল বা কোনো কিছু বড় একটা ব্যারিয়ার তোমাকে রিমুভ করতে হয়, রাইট? জি স্যার। এই জিনিসটাই, তুমি ডিটেলসটা যদি একটু জানতে চাও একটু ঘাটাঘাটি করতে হবে, অথবা তুমি পরে আমার সাথে একটু আলাদাভাবে ডিসকাস করো। ওকে? ওকে স্যার। ওকে, আচ্ছা এখানে কিছু ম্যাথ আছে, এটা নর্মাল ফর্মুলা দিয়ে তোমরা এটা একটু দেখবা। আচ্ছা, দেখো এই জিনিসটা সবাই জানো, তারপর আমরা একটু রিকল করব যে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা তখনই বলি যখন কোনো কিছুকে যখন আমরা ডোপিং করতেছি এর আশেপাশে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন তাতে বেশি থাকে। যেমন আমরা একটা কমন এক্সাম্পল হচ্ছে
সিলিকনের মধ্যে যখন ফসফরাস ডোপিং করি তখন একটা ইলেকট্রন বেশি থাকে, এই এক্সট্রা ইলেকট্রনের কারণে আমরা বলি এন টাইপ। আবার পি টাইপ হচ্ছে যদি উল্টাটা হয়, যে মানে আশেপাশে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল থেকে যদি কম্পারেটিভলি ইলেকট্রনের সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে একটা হোল জেনারেট হয়, এই হোলটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে, এই জন্য আমরা এটাকে পি টাইপ বলি। এই কনসেপ্টটা সবাই জানো। তো এই জিনিসটাও তোমরা জানো, বা একটু আগে আমরা বললাম যে ডোনার টাইপ যখন পি টাইপ হয়, তখন পি টাইপের মধ্যে একটা ডোনার লেভেল ক্রিয়েট হয়, ডোনার স্টেট ক্রিয়েট হয় কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। তো ইজিলি একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে পারে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বাড়তেছে। বাট ইন্ট্রিনসিকে আমরা যেমন বলতেছিলাম যে কয়টা ইলেকট্রন বাড়বে, এখানে সে কয়টা হোল বাড়ার কথা, বাট ডোনার লেভেলের কারণে কিন্তু সেটা বাড়তেছে না, কারণ সে ডোনার ছেড়ে দিচ্ছে ইলেকট্রনটা। ওকে, সো ভ্যালেন্স ব্যান্ডে কোনো চেঞ্জ হবে না, এটা আগের কনসেপ্ট। ঠিক উল্টাটাই হচ্ছে পি টাইপ বা একসেপ্টর স্টেট যখন জেনারেট হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন যাবে, বাট সেটা কন্ডাকশন ব্যান্ডে রিচ করবে না, কারণ এর আগেই একটা একসেপ্টর এনার্জি স্টেট জেনারেট হয়েছে, যার এনার্জি গ্যাপ খুব কম। তো খুব কম হয়, ইজিলি সে ইলেকট্রন লিভ করতে পারবে। সো এই ফর্মুলাটা হচ্ছে, যখন আমরা এন টাইপ যাব তখন এন হচ্ছে পি এর থেকে অনেক বেশি। সো আমরা, সরি এটা উল্টাটা, এখানে পি টাইপেরটা লেখা আছে, এন হচ্ছে পি থেকে অনেক বেশি। তো আমরা কন্ডাক্টিভিটিকে শুধু একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, পি এর ক্ষেত্রে ঠিক উল্টা। আচ্ছা, নন স্টয়কিওমেট্রিক। আচ্ছা, এখন দেখো লাস্ট একটা টপিক, নন স্টয়কিওমেট্রিক আমরা কি বলছিলাম মনে আছে? নন স্টয়কিওমেট্রিক সেমিকন্ডাক্টর কারা? জি স্যার, যাদের মধ্যে মধ্যে হোল হোল ক্রিয়েট হয় ক্যাটায়ন অ্যানায়নের ব্যালেন্স ডিসরাপ্ট হয়ে যাওয়ার কারণে। ব্যালেন্সে ডিস্টার্ব হয়ে যায়, মানে আমরা যদি কোনো একটা কিছুকে বের করে নিয়ে যাই অথবা অ্যাড করে ফেলি, বাট অন্য কোনো ম্যাটেরিয়াল না, যেমন অক্সিজেন গ্যাস হিসেবে বের হয়ে গেছে অথবা বাইরে থেকে অক্সিজেন আসছে, বা রিডাকশন বা অক্সিডেশন, রাইট? এখন ধরো তুমি জিঙ্ক অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইডকে তুমি যদি রিডিউস করো, তাহলে আসলে কেমন হবে সেটা আমাদের একটু জানা দরকার। জিঙ্ক অক্সাইডের রিয়াকশনটা মনে আছে? এটা, রাইট? রিডাকশন যখন হইতো, জিঙ্ক জিঙ্কের স্টেটে ছিল, অক্সিজেন অক্সিজেনের স্টেটে ছিল। এখন দেখা গেছে অক্সিজেন নিজের স্টেটটা ছেড়ে বের হয়ে গেছে। আমরা এটাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, নন মেটালিক ডেফিসিয়েট অথবা মেটালিক এক্সট্রা, রাইট? জি স্যার। তার মানে অক্সিজেন ভ্যাকেন্সিও জেনারেট হতে পারে, অথবা আমরা বলতে পারি জিঙ্ক ইন্টারস্টেশিয়ালে চলে গেছে, দুটো সেম জিনিস। এখন এই রিয়েকশনটাকে তুমি যদি মাস অ্যাকশন কনস্ট্যান্ট ওই রিয়েকশনের মধ্যে ফেলো, তাহলে কেমন হবে দেখো তো। কে ইকুয়ালস টু দুইটার অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন, তুমি যেটাই বলো। আর যখন কোনো গ্যাস থাকতো তখন এটাকে আমরা পার্শিয়াল প্রেসার নিয়ে আসতাম, মনে আছে? জি স্যার। তো পার্শিয়াল প্রেসার চলে আসছে, আর সামনে যে মোলারিটি থাকতো বা মোল সংখ্যা থাকতো সেটাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে যেতাম, যদি তোমরা একটু রিকল করতে পারো। জি স্যার। তো সেটা পাওয়ার হিসেবে টু দি পাওয়ার হাফ আছে, যেটাকে আমরা রুট দ্বারা প্রকাশ করছি। ওকে, এখন দেখো, যদি আমরা বলি যে যে পরিমাণ ইন্টারস্টেশিয়াল সাইট তৈরি হয়েছে, সেম পরিমাণ এন তৈরি হয়েছে, রাইট? এটার অ্যামাউন্ট তো সমান, জি স্যার। কারণ যারা ইন্টারস্টেশিয়াল সাইট তৈরি করছে সমান সংখ্যক অক্সিজেনই তো বের হয়ে গেছে, তো তারা ইলেকট্রন লিভ করে গেছে। তো এই জি দুটাকে যদি স্যার। আমি সমান ধরি, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি যে এন ইকুয়ালস টু, এই টার্মটা দেখো তো, এই দুটো সমান হয়ে গেলে আমরা বলতে পারি যে কে ইকুয়ালস টু হচ্ছে টু দি পাওয়ার পি অক্সিজেন ইনটু এন স্কয়ার, ইয়েস স্যার। রাইট? তো এন স্কয়ার যদি হয় ইয়েস তাহলে স্যার। এন ইকুয়ালস টু চলে আসে হচ্ছে এটার পাওয়ার আকারে, এটা অন্য পাশে চলে যাবে, প্লাস এটার আবার রুট চলে আসবে, রুট চলে আসলে এটা আসে, রাইট? আসলে জি স্যার। জি এটার স্যার। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি দেখো তো, আমরা এভাবে বলতে পারি না। সো এন বাড়লে তো কন্ডাক্টিভিটি বাড়বে। তো আমরা যদি এটা এখন বলতে চাই যে তুমি যখন কোনো একটা জিনিসকে রিডাকশন করতেছো, ওই অ্যাটমসফিয়ারে পার্শিয়াল প্রেসারের সাথে তুমি যে জিনিসটা রিডাকশন করতেছো তার কন্ডাক্টিভিটি যদি আমি সম্পর্ক আনতে চাই, তাহলে দেখো তো কার্ভটা কিরকম আসে কিনা। কার্ভটা জি কেউ একটু স্যার। এক্সপ্লেন করো, এনিওয়ান?
বলতে পারবা? পার্শিয়াল প্রেসার কমার সাথে সাথে কন্ডাক্টিভিটি বাড়তেছে, রাইট? পার্শিয়াল প্রেসার যত কমতেছে কন্ডাক্টিভিটি তত বাড়তেছে। এটুকু তো ক্লিয়ার? জি স্যার, এটা এর স্যার মানে কি? এমনিতেও বলা যায় যে যেহেতু হ্যাঁ, রিডাকশন হচ্ছে তাই মেটালিক অ্যামাউন্টের পরিমাণটা বাড়ছে, তাই মেটালিক অ্যামাউন্টটা বাড়ার সাথে সাথে কন্ডাক্টিভিটিও বাড়ছে, হ্যাঁ, এভাবে তুমি তো বলা যায়। অন্যভাবে চিন্তা করো, যখন রিডাকশন হচ্ছে আশেপাশে পার্শিয়াল প্রেসার যদি কম হয়, তাহলে অক্সিজেন মেটাল থেকে ইজিলি লিভ করে বের হয়ে যেতে পারবে। জি স্যার। তো ইজিলি যত বেশি বের হয়ে যাবে, তত বেশি ফ্রি ইলেকট্রন জেনারেট হবে, তত কন্ডাক্টিভিটি বাড়বে। আরেকটা টপিক আছে যেটা হচ্ছে উল্টাটা। এখন যদি আমি অক্সিডেশন করি, ধরো কপার অক্সাইড, এর মধ্যে আমি অক্সিডেশন করতেছি। যখন অক্সিডেশন করবো এই রিয়াকশনটা কি হবে? এটা বাইরে থেকে অক্সিজেন আসলো, অক্সিজেন গেল অক্সিজেনের প্লেসে, কপারের মধ্যে একটা ভ্যাকেন্সি তৈরি হলো আর হোল তৈরি হলো, রাইট? এটাই তো ডিফেক্ট রিয়াকশন ছিল। জি স্যার। যদি ডিফেক্ট রিয়াকশন এটা হয়, তাহলে আমরা এটাকে এই ফর্মুলা মাস অ্যাকশন কনস্ট্যান্ট এই রিয়াকশন লিখতে পারি, কে ইকুয়ালস টু এই দুইটার অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই রিঅ্যাক্টেন্টের পার্শিয়াল প্রেসার। জি স্যার। এখন এই টার্মটাকে ইকুয়াল ধরে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো, তাহলে দেখো তো পি ইকুয়ালস টু বা সিগমা প্রপোর্শনাল টু এটা আসে কিনা। এই টার্মটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা পজিটিভই থাকতেছে। এবং এখান থেকে যদি টু দি পাওয়ার 4 ছিল, এটাকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে 1/8 চলে আসবে, রাইট? জি। এখন দেখো এর আগেরটার সাথে ডিফারেন্সটা কি? আগেরটা কিন্তু পি ও টু দি পাওয়ার -1/4 ছিল, তো সাইনটা কি ছিল? মাইনাস। জি এটা কিন্তু স্যার। প্লাস। তার মানে সিগনিফিকেন্সটা দেখো, পার্শিয়াল প্রেসার যত বাড়বে তত কন্ডাক্টিভিটি বাড়বে। অথবা তুমি যদি নর্মালি চিন্তা করো, আশেপাশে অ্যাটমসফিয়ারের থেকে অক্সিজেনের অ্যামাউন্ট যত বেশি আছে, মানে পার্শিয়াল প্রেসার যত বেশি, তত বেশি ভিতরে ঢুকবে অক্সিজেন। যত বেশি জি। অক্সিজেন ভিতরে ঢুকবে, তত হোল জেনারেট হবে, তো তত কন্ডাক্টিভিটি বাড়বে। এখানে 1/7 লেখা হয়েছে কেন? মানে ডান দিকের ছবিতে 1/8 হওয়ার কথা না? 1/8 হবে, 8 হবে, এটা একটু ভুল আছে। ওকে, এখন সিরামিক ইনসুলেটর কি? জাস্ট 2 মিনিট, তোমাদের এরপরে ক্লাস আছে? জি স্যার, অয়ন স্যারের ক্লাস আছে। আচ্ছা, 2 মিনিট, সমস্যা নেই। আচ্ছা দেখো, আহ, এখন আমরা যাই ইনসুলেটর। ইনসুলেটর আমরা কি বলছি? ব্যারিয়ার অনেক বেশি, তো ফ্রি বা মোবাইল চার্জ ক্যারিয়ার নাই। দেখা যায় তাদের রেজিস্টিভিটি অনেক বেশি হয় জেনারেলি। ওকে, এখন হায়ার রেজিস্টিভিটির কারণ দুইটা হইতে পারে, যে তাদের বন্ডিং এমন ভাবে আছে যে তাদের কোনো ফ্রি ইলেকট্রন নাই এবং লার্জ ব্যান্ড গ্যাপ। এখন ধরো আমরা যদি আহ, কিছু এক্সাম্পল দেখতে চাই, যেমন অ্যালুমিনা, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন দেখো, যদি ম্যাগনেসিয়াম অক্সাইডের ব্যান্ড এনার্জি ডায়াগ্রাম চিন্তা করো, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভ্যালেন্স ব্যান্ড কারা তৈরি করে এটা জানো? এটা বলতে ম্যাগনেসিয়াম, স্যার একটু কঠিন। হ্যাঁ, না এটা তোমাদের এখন নর্মালি হয়তো জানার কথা না। ম্যাগনেসিয়াম অক্সাইডের ভ্যালেন্স ব্যান্ড তৈরি করে হচ্ছে উপরে, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা বা উপরে পয়েন্টটুকু তৈরি করে হচ্ছে অক্সিজেন 2p, এবং নিচের যে ভ্যালেন্স ব্যান্ড গুলো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2p তৈরি করতে পারে, বাট এটা নিয়ে আমরা কনসার্ন নাই, এটা নিয়ে আমাদের দরকার নাই। আর ম্যাগনেসিয়াম 3s টা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড তৈরি করে, এইটুকু। তো এই দুটার মধ্যে আসলে দেখা যায় তাদের গ্যাপটা অনেক বেশি, 8 ইলেকট্রন ভোল্ট। যখন 8 ইলেকট্রন ভোল্ট গ্যাপ হবে, তখন কিন্তু
স্ট্রেংথ বাড়ছে। হ্যাঁ, এটা ক্যাটায়নের কথা চিন্তা করো, বন্ডের স্ট্রেংথ বাড়তেছে। তো বন্ডের স্ট্রেংথ যত বাড়বে তত আসলে ইজি এর ভ্যালু বাড়তে থাকে। ওকে, আচ্ছা এখন দেখো, যদি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাড করি তখন আসলে কি হয়, অথবা আমি যদি এটাকে রিডাকশন করতে চাই তখন আসলে কি হয়। দেখো, অ্যালুমিনিয়াম যখন ম্যাগনেসিয়াম অক্সাইডে আসে তখন নতুন একটা অ্যাকসেপ্টর ডোনার লেভেল তৈরি হয়, যার এনার্জি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। অথবা যদি অক্সিজেন ভ্যাকেন্সি তৈরি হতে চায়, তাহলে অক্সিজেন ইন প্লেস অফ অক্সিজেন, এটা থেকে যখন অক্সিজেন রিলিজ করতে চায়, ইলেকট্রন রিলিজ করতে চায়, এই জিনিসটার এনার্জিও মোটামুটি 5 ইলেকট্রন ভোল্ট। ওকে, এখন দেখো, তুমি এখান থেকে যখন আরেকটা অক্সিজেন রিলিজ করে যাবা তখন হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে। এখন যখন ম্যাগনেসিয়াম দিচ্ছ তখন কিন্তু আইদার দুইটা জিনিস হইতে পারে, এক হচ্ছে ইলেকট্রন বের হয়ে যে অক্সিজেন ভ্যাকেন্সি জেনারেট হবে, অথবা ম্যাগনেসিয়াম ভ্যাকেন্সি জেনারেট হবে। মজার বিষয় হচ্ছে ম্যাগনেসিয়াম ভ্যাকেন্সি জেনারেট হওয়ার জন্য যে এনার্জি সেটা আসলে কম। দেখো এক্ষেত্রে কি হয়, এই রিয়েকশনটা দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড যখন দিচ্ছ, যে অক্সিজেনের প্লেসেই থাকতেছে, হয়তো ম্যাগনেসিয়াম ভ্যাকেন্সি হইতেছে, অথবা ম্যাগনেসিয়াম ভ্যাকেন্সি না হয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছে, দুইটা ইলেকট্রন দিচ্ছে। এখন আগের ছবিটা যদি খেয়াল করো, সেকেন্ড রিয়েকশন হওয়ার জন্য 2 ইলেকট্রন ভোল্ট লাগে, আর ফার্স্ট এরটার জন্য লাগে 1.5 ইলেকট্রন ভোল্ট। তো কোনটা ফেভারেবল? ফার্স্টটা। ফার্স্ট এরটায় 2, আর ও সেকেন্ডটা হচ্ছে, সেকেন্ডটা তাহলে। তাহলে সেকেন্ডটা ফেভারেবল। সো তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিয়েকশনটা হবে, রাইট, যেটাতে ভ্যাকেন্সি জেনারেট হচ্ছিল, ম্যাগনেসিয়াম ভ্যাকেন্সি। জি স্যার। ওকে, যদি এটা হয় তাহলে দেখো, আমরা যদি এই দুইটাকে একসাথে লিখি, রিয়েকশনটা এরকম যে অক্সিজেন ইলেকট্রনের সাথে মিলে আসলে এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। এটা যদি ফেভারেবল হয় তাহলে এই দিকে ফ্লো করবে বেশি না? আমি এটাকে রিভার্সিবল রিয়েকশন বলতেছি। এই দুইটা রিয়েকশনকে একসাথে করে ফেলো, যেহেতু লেফট সাইডটা সেম, সো তুমি এটা ইকুয়ালস টু, এই জিনিসটা ইকুয়ালস টু এটা লিখতে পারো। সো এই টার্মগুলো বাদ হয়ে যাবে, আলটিমেটলি থাকতেছে এই টার্মটা। সো আমরা বলতে পারি যে এটা রিভার্সিবল রিয়েকশন। বাট প্রবলেমটা হচ্ছে, যখন রিয়েকশনটা ডান দিকে যায় তখন তার লাগে হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট, আর যখন বাম দিকে যায় তখন লাগে 2 ইলেকট্রন ভোল্ট, আগের ছবি থেকে। সো ডান দিকেরটা ফেভারেবল হবে না, এর ইয়েস জন্যই স্যার। ম্যাগনেসিয়াম অক্সাইডটা রিডাকশন করা ডিফিকাল্ট। কারণ রিডাকশন হওয়ার জন্য এই রিয়েকশন হইতে হবে, অক্সিজেনটাকে বের করতে হবে, যেটা সে এনার্জেটিক্যালি ফেভারেবল না। ক্লিয়ার? পুরোপুরি না স্যার, নিচে একটু খাতা কলমে হিসাব করে দেখতে হবে। হ্যাঁ, হিসাব করলেই হবে। ওকে, কারো কোনো কোশ্চেন? তোমাদের বইয়ে কিন্তু এই রিলেটেড অনেকগুলা ম্যাথ আছে, ম্যাথ গুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের হচ্ছে কন্ডাক্টিভিটি, আয়নিক এবং ইলেকট্রনিক দুইটাই। কন্ডাক্টিভিটি নিয়ে মোটামুটি আমাদের লেকচার শেষ। হয়তো এর পরবর্তীতে আমরা ডাইইলেকট্রিক বা ম্যাগনেটিক নিয়ে আলোচনা করব। সো টোটাল কন্ডাক্টিভিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটু দেখতে হবে পরে। আচ্ছা, তাহলে তোমরা আগে পড়ো। আহ, আচ্ছা, এখন সিআর, তোমাদের অ্যাসাইনমেন্ট এখনো সাবমিট কিন্তু হয় নাই। স্যার আমরা লিখে রাখছিলাম স্যার, এখন আচ্ছা, আপনি যদি পোর্টাল খুলে দেন তাহলে আমরা পিডিএফ করে। হ্যাঁ, এখন এটার জন্য হচ্ছে তোমাদের আগে সবাইকে টিমে অ্যাড করতে হবে। আমি তোমাদেরকে কোড দিয়ে দিছি, সবাইকে অ্যাড হইছো? স্যার একটা হয়ে যাওয়ার না কথা। স্যার। স্যার আমি হয়েছি। দেখতে
আচ্ছা আজকে সিয়ার, তোমরা ওই কোডটা একটু শেয়ার করে দিও। আজকের মধ্যে তোমরা তাহলে অ্যাড হয়ে যাবা। আমি তোমাদের কালকে অ্যাসাইনমেন্টের একটা ডেডলাইন দিয়ে কালকে অ্যাসাইনমেন্টের একটা খুলে দিব। সো তোমরা ওখানে সবাই সাবমিট করে দিবা কালকের মধ্যে। স্যার ওকে স্যার। বাকি দুইটা কি ক্লাস টেস্ট নেবেন বা অ্যাসাইনমেন্ট, কারণ সিলেবাস অনেক আগায় গেছে, তো এখন তাহলে সিটিও দেওয়া যায়। হ্যাঁ, আহ, ক্লাস টেস্ট নিব হয়তো এই উইকের বুধবার অথবা নেক্সট উইকের শনিবার। কবে পারবা? নেক্সট উইকের শনিবার দাও। নেক্সট উইক শনিবার দিই। সিলেবাস কি হবে সেক্ষেত্রে? আমি এটা জানাই দিব, নেক্সট ক্লাসে জানাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের ল্যাবের ক্ষেত্রে কি অবস্থা? স্যার বাকিগুলা হয়ে গেছে, জাস্ট ওইএস লাগতো। আমরা মাইক্রোসফট অ্যানালাইসিস ওএস তো করছি। এখন আসলে পসিবল না। তোমাদের কি ওএস ছাড়া কি তোমরা অ্যানালাইসিস করতে পারবা? Yes, Like, তারা Okay, sir. এস্টিমেশন যদি করে, এস্টিমেশন করা লাগবে। হ্যাঁ মানে তোমরা দেখো, যদি ওএস ছাড়া মাইক্রোস্ট্রাকচার প্লাস হার্ডনেস দিয়ে মোটামুটি জাজ করা যায়, তাহলে তোমরা ওটা দিয়ে ল্যাব রিপোর্টে লিখে ফেলো। আচ্ছা স্যার, ঠিক আছে, একটু হ্যাঁ, দেখতে হবে স্যার, মানে ভালো কম মানে দেখি করা যায় কিনা। হ্যাঁ। আহ, কি ল্যাব রিপোর্ট 3 আর অ্যাসাইনমেন্ট দুটোই কি একসাথে জমা দেবো? আর তোমাদের ল্যাব রিপোর্টের জন্য আমি হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট 3 তো রেডি সবার, রাইট? স্যার থ্রিতে একটু স্যার মানে একটু আলাদা টাইমে দিলে ভালো হয়, থ্রি এর সাথে একটু না, সমস্যা আলাদা আছে আর কি। টাইমে দিব অবশ্যই। আমি ওটার জন্য আলাদা একটা টিম খুলবো, তোমাদের আমি কোড দিয়ে দিব। সো তোমাদের কালকে হচ্ছে অ্যাসাইনমেন্টের ডেডলাইন। জি স্যার। তাহলে তোমরা হচ্ছে কালকে কি বার? রবিবার। তোমরা মঙ্গলবার ল্যাব রিপোর্ট সাবমিট করবে। ওকে। আচ্ছা স্যার। ওকে স্যার। ওকে, আমি মঙ্গলবার এর জন্য ওখানে একটা ল্যাব রিপোর্টের জন্য অ্যাসাইনমেন্ট খুলে দিব, আলাদা টিমস খুলে। আর তোমরা দেখো, ওএস ছাড়া যতটুকু সম্ভব অ্যানালাইসিস করা, তোমরা ওটা করেই ল্যাব রিপোর্ট রেডি করে ফেলো। কারণ এই মুহূর্তে ওএস এর ডাটা যদি আমি তোমাদের দিতে চাই, তাহলে আবার তোমাদের স্যাম্পল নিয়ে ওএস করতে হবে। স্যার আমাদের কি ল্যাব গুলো বন্ধ হয়ে আছে? এটা আমি এখনো শিওর না। ল্যাব তো খোলা আছে, বাট স্টুডেন্টদের জন্য আসলে অ্যাক্সেসটা কেমন, এটা আমি এখনো শিওর না। ওকে স্যার। আচ্ছা, তোমাদের থিসিসের কি অবস্থা সবার? আমার থিসের কাজ বেশ খানিকটা এগিয়েছে, কিন্তু স্যার কিছু কিছু অ্যানালিস্টের জন্য আমাকে অ্যাটমিক এনার্জি কমিশন বা বিসিএসআইআর এ দৌড়াতে হচ্ছে। তোমরা যারা এক্সপেরিমেন্টালি করতেছো তাদের তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে মনে হয় এখন। হয়তো স্যার খানিকটা হচ্ছে, কিন্তু আমি আমি স্যার যে টপিকটা চুজ করেছি সেটাতে এক্সপেরিমেন্ট গুলো আমি জাস্ট সিম্পল সিম্পল ঘরোয়া জিনিসপত্র দিয়েও করতে পারবো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি তোমাদের লেকচার প্লাস রেকর্ডিংটা সিআর কে দিয়ে দিব। সো স্যার নেক্সট। টিমস যেহেতু এখন আছে, মানে সব টিমস এ দিলে একদম আচ্ছা, আমি তাহলে গুছানো তোমাদের থাকবে। টিমসে দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের সবাই অ্যাড হওয়ার পরে আমি তাহলে শেয়ার করে দিব। জি স্যার। ওকে, তোমাদের সবাইকে একটু বলে দিও আজকের মধ্যে যেন অ্যাড হয়ে যায়। হ্যাঁ স্যার। আর তোমাদের তাহলে সোমবার 11টায় ক্লাস হবে। ওকে। ওকে, ভালো থাকো সবাই।